আবির তার বাবা মায়ের সঙ্গে বাস করত। সে এক ফ্যাক্টরিতে কাজ করত। একদিন হঠাৎ করে সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, আর সেই ফ্যাক্টরির সকল কর্মচারী বাইরে বেরিয়ে গেলেও আবির ফ্যাক্টরির মধ্যেই আটকে যায়। আর আবির সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করেও যখন কোনো উপায় পায় না, তখন সে ছাদের উপরে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে ছাদের উপর থেকে ঝাঁপ দেয়। ঠিক এমন সময় খুবই মোটা দেখতে একটা মেয়ে সেখানে এসে আবিরকে কোলে ধরে নেয়, আর এর ফলে আবির প্রাণে বেঁচে যায় এবং আবির খুশি হয়ে বলে, উফ, আমি তো বেঁচে গেলাম, ধন্যবাদ আন্টি আমাকে বাঁচানোর জন্য। আমি তো ভাবলাম আমি বোধহয় উপরে পৌঁছে গেছি। আবিরের কথা শুনে মেঘনা খুবই রেগে যায়, আর সে আবিরকে হালকা করে একবার ধাক্কা দেয় এবং আবির ধপাস করে রাস্তার উপর উল্টে পড়ে যায়। আর মেঘনা সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। ওরে বাপ রে বাপ, কাকিমা তো খুবই শক্তিশালী, শক্তিমানের মহিলা ভার্সন, শক্তি ওম্যান। মেয়েরা তো দুর্বল হয়ে জানতাম, কিন্তু এই মহিলার গায়ে তো অনেক জোর। এই বলে আবির নিজের বাড়িতে ফিরে যায়। আর 2-4 দিনের মধ্যেই মেঘনা তার বাবা মাকে নিয়ে আবিরদের বাড়িতে আসে। আবির তখন মেঘনাকে দেখে চমকে ওঠে। আরে আন্টি, আপনি এখানে? মা, সেদিন তোমাদের বললাম না এই কাকিমাই আমাকে প্রাণে বাঁচিয়েছিল। কাকিমা, আপনি আমার সম্বন্ধ নিয়ে এসেছেন? কোথায় আপনার মেয়ে, কোথায়? আবিরের কথা শুনে মেঘনা এবং তার বাবা মা প্রচন্ড রেগে যায়। আরে আবির, এ কি বলছিস বাবা? এই মেয়েটার বয়স মাত্র তো 21 বছর, আর এই মেয়েকে তুই কাকিমা বলছিস? এই মেয়েটার সাথে তো আমি তোর বিয়ে দেবো বলে ঠিক করেছি। কি? এই মেয়েটার সাথে আমি কখনো বিয়ে করবো না। আমার একদম রোগা পাতলা মেয়ে চাই, যেন হিরোইনদের মতো জিরো ফিগার হয়। আমি মোটা মেয়েকে বিয়ে করবো না। ঠিক বলেছিস বাবা, আমারও এরকম মোটা মেয়েকে একদমই পছন্দ হচ্ছে না। এরকম মোটা মেয়ে বাড়িতে এলে বাড়ির কোনো কাজকর্ম করতে পারবে না। নড়তে চড়তেই তো এই মোটা মেয়ে 12 মাস কাটিয়ে দেবে। আমার একদম রোগা পাতলা মেয়ে চাই, যেই মেয়ে একদম দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বাড়ির সব কাজ করবে। চুপ করুন আপনারা, অনেক অপমান করেছেন। আমি মোটা বলে আপনি আমাকে বিয়ে করবেন না, তাই তো? ঠিক আছে, আমি একদিন রোগা হয়ে ফিরে আসবো, আপনারা দেখে নেবেন। এই বলে মেঘনা তার বাবা মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাতির মতো শরীর নিয়ে বলছে রোগা হয়ে দেখাবো, জীবনেও রোগা হতে পারবে না। বাবা মা, তোমরা আমার জন্য একদম রোগা মেয়ে খোঁজো। আমি বিয়ে করলে রোগা পাতলা মেয়েকে বিয়ে করবো, তা না হলে নয়। সেদিন থেকে আবির এবং তার বাবা মা রোগা পাতলা মেয়ের সন্ধান করতে থাকে, কিন্তু কিছুতেই তারা সেরকম রোগা মেয়ে খুঁজে পায় না। একটু সামান্য মোটা হলেও তারা সেই মেয়েকে প্রত্যাখ্যান করে। আর এভাবেই 3 মাস কাটে। আর একদিন ঘটক মশাই মোহনা নামের এক সুন্দর রোগা পাতলা মেয়ের ফটো নিয়ে আসে। সেই মেয়েকে দেখে আবির এবং তার বাবা মায়ের খুবই পছন্দ হয়। কিন্তু বাবা, এই মেয়েটাকে যেন মনে হচ্ছে কোথাও আগে দেখেছি। যাক, এতদিন পর একটা রোগা পাতলা মেয়ে দেখতে পেলাম, একদম জিরো ফিগার। মা, আমি এই মেয়েটাকেই বিয়ে করব। ঘটক মশাই জানায় যে মোহনা নামের রোগা মেয়েটা অনাথ এবং সে অনাথ আশ্রমে থাকে। তাই বাবা মায়ের অনুপস্থিতিতেই মোহনা আবিরের সঙ্গে বিয়ে করে। রোগা পাতলা বউ বাড়িতে আসায় আবির এবং তার বাবা মা খুবই খুশি হয়, আর সবাই মিলে নতুন বউকে চা বানাতে বলে। হ্যাঁ বৌমা, যাও, তুমি আমাদের সবার জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে এসো। আমরা সবাই আজকে চা খেতে খেতে টিভি দেখবো আর নতুন বৌমার সঙ্গে গল্প করব। ও, আপনারা সবাই এখন চা খাবেন? আচ্ছা ঠিক আছে, চা যখন খাবেন বলছেন তখন তো চা করতেই হবে। ঠিক আছে, আপনারা বসুন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে মোহনা খুবই ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর সে খুবই ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করে। মোহনাকে এত ধীরে ধীরে হাঁটতে দেখে আবির এবং তার বাবা মা খুবই অবাক হয়। কি ব্যাপার বৌমা, তোমার কি শরীর খারাপ নাকি তোমার পায়ে ব্যথা? তুমি এত আস্তে আস্তে হাঁটছো কেন? কই না তো, আমার শরীর খারাপও নেই আর আমার পায়ে ব্যথাও নেই। আমি তো এরকম করেই হাঁটি, এটাই আমার নর্মাল হাঁটা। মোহনার কথা শুনে কেউ আর কিছু বলে না। মোহনা আবার ধীরে ধীরে হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে চলে যায়, আর সে রান্নাঘরে গিয়ে ধীরে ধীরে চা বানাতে থাকে। আর দেখতে দেখতে 1 ঘন্টা কেটে যায়। কিরে খোকা, বৌমা 1 ঘন্টা আগে রান্নাঘরে গেল, এখনো চা বানানো হয়নি? 3 কাপ চা বানাতে এতক্ষণ সময় লাগে? তখনই তারা দেখে যে মোহনা চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে, কিন্তু মোহনা আবার খুবই ধীরে ধীরে হেঁটে হেঁটে সবাইকে চা দেয়। এর ফলে চা ততক্ষণে একেবারে ঠান্ডা হয়ে যায়। বৌমা, তুমি চা বানিয়ে নিয়ে আসতে এত সময় লাগিয়ে দিলে? চা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এটা কেমন চা বানিয়েছো? এত পাতলা চা? আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা ঘন দুধের চা খেতে ভালোবাসি। তুমি এত পাতলা চা বানিয়েছো, কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না চায়ে। কিন্তু মা, আমি তো এরকমই পাতলা চা বানাই, একদম আমার মতো পাতলা চা, কারণ আপনাদের তো সব জিনিসই পাতলাই ভালো লাগে। আচ্ছা বলছি যে চা বানিয়ে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি ঘুমাতে যাচ্ছি।
সে কি, মাত্র 3 কাপ চা বানাতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়লে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো ভীষণ দুর্বল। তোমার গায়ে তো কোনো বল আছে বলে মনে হয় না। তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? আমার তো মনে হচ্ছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না বলে তুমি এতটা রোগা আর এতটা দুর্বল। না হলে কেউ কখনো 3 কাপ চা বানাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ মা, আপনি একদম ঠিকই ধরেছেন। আসলে আমি খুবই রোগা, তো সেই জন্য আমার মনে হয় যেন আমার গায়ে কোনো শক্তিই নেই। সবসময় আমার ক্লান্তি লেগেই থাকে। আমি ছোটবেলা থেকেই এরকম দুর্বল। আর আমি যতই ভালো ভালো খাবার খাই না কেন, আমি তো কখনো মোটা হতেই পারি না, জানেন? আচ্ছা, আমি এবার ঘরে যাচ্ছি, না হলে আমি আবার এখানেই ঘুমিয়ে পড়বো। এই বলে মোহনা ধীরে ধীরে হেঁটে হেঁটে আবার নিজের ঘরে চলে যায়। আর মুহূর্তের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলা মোহনার শাশুড়ি মা তাকে অনেক ডাকাডাকি করলেও মোহনা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। তাই বাধ্য হয়ে মোহনার শাশুড়ি মা নিজেই রাত্রিবেলার খাবার রান্না করে। আর রাত্রিবেলা খাবার খাওয়ার সময় আবির জোর করে মোহনাকে ঘুম থেকে ডেকে তোলে। আর মোহনা খুবই সামান্য পরিমাণ খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। এর ফলে লাবণী দেবীকে আবার রাত্রিবেলা রান্নাঘরের কাজ করতে হয় এবং বাসন ধুয়ে মেজে রাখতে হয়। পরের দিন সকালবেলা অনেক ডাকাডাকি করার পর মোহনা ঘুম থেকে ওঠে। বৌমা, কটা বাজে একবার দেখেছো? একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তো। আবির খেয়ে দিয়ে ফ্যাক্টরিতে যাবে, তারপর আবার ওর দুপুরের খাবারটাও তো টিফিনে প্যাক করে দিতে হবে। তুমি তাড়াতাড়ি ওর জন্য ভাত রান্না করো, একটা সবজি করো, আর অল্প একটু মাংস রান্না করবে। কিন্তু মা, আজকে তো আপনারা সবাই আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলেছেন। না হলে আমি তো বেলা 11টার আগে কিছুতে ঘুম থেকে উঠতেই পারি না। আসলে কি বলুন তো, দুর্বল মানুষদের ঘুম অনেক বেশি হয়। আর সকাল সকাল আপনি আমাকে এত কিছু রান্না করতে বলছেন, এত কিছু আমি কিভাবে রান্না করব? মা, মোহনাকে রান্না করতে বলছো তুমি? কালকে 3 কাপ চা বানাতে গিয়ে মোহনা 1 ঘন্টা সময় লাগিয়েছে, আর আজকে 3 রকমের খাবার রান্না করতে বলছো? ও তো 6 ঘন্টা সময় লাগাবে। তাহলে আজকে আমাকে খেয়ে কাজে যেতে হবে না, তুমি তাড়াতাড়ি রান্না করে নাও আর মোহনাকে দিয়ে বাড়ির বাকি কাজগুলো করিয়ে নাও, তাহলে তোমার সুবিধা হবে। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। কিন্তু বৌমা, আমি এখন রান্না করে দিচ্ছি ঠিকই আছে, রাত্রিবেলার রান্নাটা তোমাকেই করতে হবে। আর হ্যাঁ, তুমি এখন বাথরুম থেকে 1 বালতি জল নিয়ে এসো, আর জল নিয়ে এসে পুরো ঘর বাড়ি ভালো করে সুন্দর করে মুছে পরিষ্কার করে দাও। এই শুনে মোহনা বাথরুমের দিকে চলে যায়। আর সে বালতিতে জল ভরে কিছুতেই সেই জলের বালতি তুলতে পারে না। বহু কষ্ট করে সে বালতিটা বাথরুমের দরজার কাছে নিয়ে আসে। ওরে বাবারে, কি ভারী! কে আছো, আমাকে সাহায্য করো। আবির, তাড়াতাড়ি সাহায্য করো আমাকে। ওরে বাবারে, আমার হাত মনে হচ্ছে ভেঙেই যাবে। না না না, আমি কিছুতেই পারছি না। এই বলে মোহনা 1 বালতি জল সেখানেই ফেলে দেয়। আর এই দেখে আবির এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌমা, তোমার গায়ে কি কোনো শক্তি নেই? তুমি কি ছোট বাচ্চা নাকি যে তুমি মাত্র 1 বালতি জলও তুলতে পারবে না? একটা বালতি জল তুলতে তোমার এতটা কষ্ট হলো? পুরো ঘরের মধ্যে তুমি এখন 1 বালতি জল ফেলে দিলে। তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি তো আমার আরো কাজটা বাড়িয়ে দিলে। আসলে মা, আমি তো খুবই দুর্বল, সেই জন্য আমি একদমই ভারী কোনো জিনিস তুলতে পারি না। আবার আপনি তো আমাকে 1 বালতি জল নিয়ে আসতে বললেন। আপনি যদি অর্ধেক বালতি জল আনতে বলতেন, তাহলে হয়তো আমি চেষ্টা করতে পারতাম। শোনো মোহনা, এতটা দুর্বল হলে কিন্তু চলবে না। এত দুর্বল হলে তুমি বাড়ির কাজকর্ম করবে কিভাবে? একটু খাওয়া দাওয়া তো অন্তত ভালো করে করো। এরকম ভাবে সময় কাটতে থাকে। মোহনা বাড়ির কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে পারে না। আর কোনো কাজ যদি তাকে জোর করে করতে বলা হয়, তাহলে সে যে কোনো সাধারণ ছোট কাজও 2-3 ঘন্টা সময় নিয়ে করতে থাকে। এর ফলে বাড়ির প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। বৌমা, একটু নড়ে চড়ে ওঠা বসা করো। তুমি তো একটা জায়গায় বসলে সেখান থেকে আর কিছুতেই উঠতে চাও না। তোমাকে কতক্ষণ আগে বলেছি রান্নাঘরে যেতে হবে। তাড়াতাড়ি রান্নাঘরে চলো, অনেক কাজ আছে। কি হলো, ওঠো বলছি। হ্যাঁ মা, এই তো, চলুন চলুন, আপনি চলুন, আমি যাচ্ছি। আপনি তো জানেন আমি একটু আস্তে আস্তেই হাঁটি। আপনি রান্নাঘরে গিয়ে কাজ করুন, আমি এক্ষুনি যাচ্ছি। এই শুনে লাবণী দেবী রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরের কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে মোহনা বেশ অনেকক্ষণ পর রান্নাঘরে আসে। আর রান্নাঘরে এসেই সে ধপাস করে সেখানে বসে পড়ে। কি হলো, তুমি রান্নাঘরে এসেই বসে পড়লে কেন? তোমার ঘর থেকে রান্নাঘর পর্যন্ত আসতে তোমার 20 মিনিট সময় লেগে গেল। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তারপর তুমি আবার এসে এখানে বসে পড়লে। হ্যাঁ মা, আসলে ঘর থেকে রান্নাঘরে আসতে গিয়ে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমাকে বিশ্রাম করতে হবে, তবেই আমি কোনো কাজ করতে পারবো। আমি একটু বিশ্রাম করি, আপনি কাজ করুন। হ্যাঁ।
মোহনার কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায়, কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। অন্যদিকে মোহনা রান্নাঘরে বসে বসেই ঘুমিয়ে পড়ে। এরকম ভাবে আরো কিছুদিন কাটে। একদিন মোহনার শাশুড়ি মা মোহনাকে ছাদে জামা কাপড় মেলতে পাঠায়, আর মোহনা ছাদে জামা কাপড় মেলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। এই দেখে বাড়ির সকলেই খুবই ভয় পেয়ে যায়, আর আবির তাড়াতাড়ি করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। কি ব্যাপার ডাক্তার বাবু, আমার বৌমা কি আমাদেরকে খুশির খবর দেবে নাকি? না না, সেরকম কিছু নয়। আসলে আপনার বৌমা প্রচন্ড পরিমাণে দুর্বল। আমার মনে হচ্ছে উনি ভীষণ ক্লান্ত, ওনার বিশ্রামের প্রয়োজন। আর চেষ্টা করবেন অনেক অনেক হেলদি খাবার খাওয়ানোর, যাতে উনি এনার্জি পান। কিন্তু ডাক্তার বাবু, আমার বৌমা তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ঘুমিয়ে থাকে, এত বিশ্রাম করে, তারপরও আপনি বলছেন এর বিশ্রামের প্রয়োজন। আরে মা, আপনি বুঝতে পারছেন না ডাক্তারবাবু কি বললেন? আসলে আমি তো বিশ্রাম নিতে নিতেই ক্লান্ত হয়ে পড়েছি। সারাদিন শুয়ে থাকতে থাকতেও তো কষ্ট হয়, বলুন। মোহনার কথা শুনে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু কয়েকটা ওষুধ লিখে সেখান থেকে চলে গেলে লাবণী দেবী রাগে গজগজ করতে শুরু করে। সব তোর জন্য হয়েছে আবির, তোর তো খুবই শখ ছিল রোগা মেয়েকে বিয়ে করার। এবার দেখলি তো রোগা কাঠির মতো মেয়েকে বিয়ে করে তুই কি ভুল করেছিস। তোর রোগা বউ তো বাড়ির কোনো কাজকর্ম করতেই পারে না, সব কাজ আমাকেই করতে হয়। শেষ পর্যন্ত আমার কপালে এরকম একটা দুর্বল বৌমা জুটলো। আমার তো এখন মনে হচ্ছে তুই ওই মোটা শক্তিশালী মেয়েটাকে বিয়ে করলেই বোধহয় ভালো হতো, অন্তত বাড়ির সমস্ত কাজকর্ম তো করতে পারতো। এরকম রোগা দুর্বল মেয়েকে কিছুতেই বাড়িতে রাখা যাবে না। শোন, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে বাড়ি থেকে বিদায় কর। এভাবেই লাবণী দেবী রাগে গজগজ করতে থাকে। কিন্তু তখনই দরজার কলিং বেল বেজে ওঠে, আর মোহনা তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে। সবাই দেখে যে এক ডেলিভারি বয় গ্যাস সিলিন্ডার দিতে এসেছে। তখন মোহনা খুব সহজেই গ্যাস ভর্তি সিলিন্ডার তুলে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে আসে, আর ফাঁকা সিলিন্ডার রান্নাঘর থেকে নিয়ে এসে ডেলিভারি বয়কে দিয়ে দেয়। এই দেখে আবির এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, আমাকে দেখে অবাক হলেন তো? আমি এতদিন পর্যন্ত দুর্বল সাজার নাটক করেছি, আমাকে তোমরা চিনতে পারোনি তাই না? আমি মোহনা নই, আমার নাম মেঘনা। আমি সেই মোটা মেঘনা যাকে তোমরা রিজেক্ট করেছিলে। আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এতদিন পর্যন্ত দুর্বল হওয়ার নাটক করেছি। আশা করছি তোমরা ভালো মতো শিক্ষা পেয়ে গেছো। কখনো কারোর শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অপমান করতে নেই, এটা তোমরা মনে রাখবে। মেঘনার কথা শুনে আবির এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে, আর তারা তাদের ভুলের জন্য মেঘনার কাছে ক্ষমা চায়। আমাদেরকে ক্ষমা করে দাও মেঘনা, তুমি মোটা ছিলে বলে ওরকম ভাবে তুমি অপমান করা আমার উচিত হয়নি। তুমি যে আমার জন্য নিজেকে এতটা পরিবর্তন করে নেবে আমি তো ভাবতেও পারিনি। তুমি মোটা হয়ে গেলেও আমার কোনো সমস্যা নেই মেঘনা, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, কারণ তুমি অনেক রোগা হয়ে গেছো। এখন যদি সত্যি সত্যি তুমি দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু আমরা ভালো রকম ভাবে বিপদে পড়ে যাবো। আবিরের কথা শুনে মেঘনা খুবই খুশি হয়। সেদিন থেকে মেঘনা আবার নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে শুরু করে, আর সেই সাথে মেঘনা এখন একা একাই বাড়ির সমস্ত কাজকর্ম করে। কয়েকদিনের মধ্যেই মেঘনা আবার কিছুটা মোটা হয়ে যায়, কারণ এখন সে ডায়েট করা এবং এক্সারসাইজ করাও বন্ধ করে দেয়। কিন্তু মেঘনা এখন মোটা হলেও কারোর কোনো আপত্তি থাকে না। সবাই খুশি মনে মেঘনাকে মেনে নেয় এবং হাসি খুশি প্রত্যেকে সংসার করতে থাকে। রাখি দেবী তার দুই ছেলে বিপ্লব এবং সৌরভের সঙ্গে বাস করে। মোহনবাবু যখন মারা যায় তখন তার বড় ছেলে বিপ্লবের বয়স ছিল মাত্র 14 বছর। বাবা মারা যাওয়ার ফলে মা এবং ছোট ভাইয়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে বাড়ির বড় ছেলে বিপ্লবের উপর। তাই বিপ্লব নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে দিনমজুরের কাজ করা শুরু করে। সেই তখন থেকে এখনো পর্যন্ত বিপ্লব দিনমজুরের কাজ করেই সংসার চালায়। শুধু সংসার চালানো নয়, সে তার পারিশ্রমিকের সমস্তটাই তার ছোট ভাইয়ের পড়াশোনার পেছনেও খরচ করে। সৌরভ এখন সমাজের চোখে শিক্ষিত মডার্ন ছেলে ছিল। এখনো পর্যন্ত বিপ্লব শুধুমাত্র তার পরিবারের কথাই চিন্তা করে। মায়ের বয়স হয়ে যাওয়ায় মায়ের দেখাশোনা করার জন্য এবং সংসারের কাজকর্ম করার জন্য বিপ্লব মনিকা নামে এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিপ্লবের মতোই মনিকার মনও খুবই ভালো ছিল। খুব শীত পড়েছে বলুন মা, আমার শীতকাল একদম পছন্দ নয়। শীতকাল গরিবদের জন্য ভীষণ কষ্টদায়ক। মা, আপনার গায়ে সোয়েটারটা তো একদম ছিঁড়ে গেছে। এই সোয়েটারটা পরে আপনার ঠান্ডা কাটছে? এই নিন মা, আপনি বরং আমার সোয়েটারটা পরুন। কিন্তু আমি তোমার সোয়েটার পরলে তুমি কি পরবে বৌমা? তুমি তো এই সোয়েটারটা তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি এই সোয়েটারটা না পরে আমাকে দিয়ে দেবে? বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি বলে কি আপনাকে আমি এটা দিতে পারবো না? আপনার তো বয়স হয়েছে, এই ঠান্ডায় আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তাছাড়া
এই মোটা সোয়েটারটা পরলে আমার খুব গরম লাগে জানেন। সারাদিন সংসারের কাজকর্ম করতে গেলে এমনিতেই গরম লাগে, সোয়েটার পরার কোনো প্রয়োজনই পড়ে না, তাই আমি আপনাকে এই সোয়েটারটা পরতে বলছি। থাক বৌমা, আমাকে আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি একেবারে বিপ্লবের মতোই। বিপ্লবের মনটাও তোমার মতো ভালো। ছেলেটা ছোটবেলা থেকে শুধুমাত্র আমাদের জন্যই চিন্তা করে এসেছে। খুবই পরিশ্রম করে ছেলেটা, কিন্তু এই শীতকালে ঠিকঠাক ভাবে কোনো কাজও পাচ্ছে না। ছেলেটার হাতে টাকা থাকলে ও নিশ্চয়ই আমার জন্য সোয়েটার কিনে এনে দিত। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার ছোট ছেলে তো চাকরির জন্য চেষ্টা করছে। আজকে একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়ার কথা। ওর যা ডিগ্রি আছে, আশা করছি ও একটা ভালো চাকরি পেয়েই যাবে। সৌরভ চাকরি পেয়ে গেলে তখন তো আমাদের আর কোনো অসুবিধাই থাকবে না, তাই না? হ্যাঁ, আমি ওপরওয়ালার কাছে এই প্রার্থনাই করি, ছেলেটা যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তাহলে সবার আগে আমি আমাদের বাড়িটা মেরামত করব। এই শীতকালে এরকম ভাঙাচোরা বাড়িতে থাকতে খুব কষ্ট হয়। রাখি দেবীর ছোট ছেলে সৌরভ বেশ কয়েক মাস ধরেই চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু কোথাও সে চাকরি খুঁজে পায় না। আজকেও সে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও তার চাকরিটা হয় না। তবে সেখানে গিয়ে ওই বিশাল বড় কোম্পানির মালিকের একমাত্র মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সৌরভের আলাপ হয়। প্রথম দেখাতেই প্রিয়াঙ্কা সৌরভকে পছন্দ হয়। সৌরভ দেখতে লম্বা চওড়া এবং হ্যান্ডসাম ছিল, তাই প্রথম দেখাতেই প্রিয়াঙ্কা মনে মনে ঠিক করে সে সৌরভকেই বিয়ে করবে। তাই কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা নিজের বাবা মাকে সৌরভদের বাড়িতে পাঠায়। দেখুন, আমি আমার মেয়েকে অনেক আদর যত্ন আর ভালোবাসা দিয়ে মানুষ করেছি। এতদিন আমার মেয়ে আমার কাছে যা চেয়েছে আমি ওকে সবই দিয়েছি, আর এখন আবার আপনার ছেলেকে বিয়ে করতে চাইছে, আর আমি আমার মেয়ের আবদার কিছুতেই ফেলতেও পারবো না। কিন্তু আপনাদের যে অবস্থা দেখে বুঝতে পারলাম আমার মেয়ে এখানে কিছুতেই ভালো থাকতে পারবে না। আপনি যখন বুঝেই গেছেন আমরা গরিব, আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালো থাকতে পারবে না, তাহলে আপনি শুধু শুধু এখানে কেন এসেছেন? আমাদেরকে অপমান করার জন্য? ওই যে বললাম না, মেয়ে যেটা চাই সেটা আমার মেয়েকে দিতেই হয়। আমি আপনার ছোট ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেবো। এই শহরে আমার অনেকগুলো শপিং মল আছে, সেগুলোর মধ্যে থেকেই আমি আমার একটা জামা কাপড়ের শোরুম আপনার ছোট ছেলেকে দেবো। এমনিতেই তো আপনার ছেলে চাকরির জন্য আমার কাছে গিয়েছিল, আশা করছি এবার আমার মেয়ে বিয়ের পরে সুখেই থাকবে। কি সৌরভ, তোমার কোনো আপত্তি নেই তো? প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারলে সৌরভ একটা বড় শপিং মলের মালিক হয়ে যাবে, এই ভেবে সৌরভ নির্দ্বিধায় প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কার সঙ্গে সৌরভের বিয়ে হয়, আর তারপর থেকে সৌরভ তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে পাওয়া শপিং মল চালাতে শুরু করে। মাস গেলে ওই শপিং মল থেকে সৌরভ অনেক টাকা ইনকামও করতে থাকে, কিন্তু বড়লোক হওয়ার পর সৌরভ তার পরিবারকে পুরোপুরিভাবে ভুলে যায়। সে তার স্ত্রীর সঙ্গে আলাদা ফ্ল্যাটেও থাকতে শুরু করে। একদিন রাখি দেবী সৌরভের সঙ্গে দেখা করার জন্য তার শপিং মলে যায়। কিরে সৌরভ, তোর দাদা তোর জন্য এত কিছু করলো, তুই কি সব ভুলে গেলি? তুই নিজে এত দামি দামি জামা কাপড় পরে, দামি দামি সোয়েটার স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছিস, আর আমরা যে ছেঁড়া জামা কাপড় পরে ছেঁড়া সোয়েটার পরে দিন কাটাচ্ছি, তুই কি সেটা চোখে দেখতে পাচ্ছিস না? কত দিন হয়ে গেল, বিপ্লবের কাজটা চলে গেছে, ছেলেটার কাজটা থাকলে আজকে তো এই দিন আমাদেরকে দেখতে হতো না। ও, তোমাদের জামা কাপড় লাগবে, সোয়েটার লাগবে, আমাকে বলতে পারতে তো। ঠিক আছে, আমি তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আমার শপিং মলে এমনিতেই 2-1টা কাজের লোকের প্রয়োজন আছে। তুমি বরং দাদাকে কাল থেকে আমার শপিং মলেই কাজ করার জন্য পাঠিয়ে দিও। মাসে মাসে ভালো টাকা দেবো, কোনো অসুবিধা নেই। আর পারলে বৌদিকেও পাঠিয়ে দিও, আমার শপিং মলের ধোয়া মোছার কাজ করবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওরা দুজনে মিলে আমাদের শপিং মলে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবে। তাহলে আর শুধু শুধু আপনাকে আমাদের কাছে হাত পাততে হবে না। আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। বিপ্লব যেহেতু খুবই সরল এবং সিধে সাদা ছিল, তাই সৌরভের সেই প্রস্তাব সে খুব সহজেই মেনে নেয়। পরের দিন থেকে বিপ্লব এবং তার স্ত্রী মনিকা দুজনেই সৌরভের শপিং মলে কাজ করার জন্য চলে যায়। সৌরভ এবং প্রিয়াঙ্কা দুজনেই সারাদিন তাদের শপিং মলেই থাকতো। দিদি, এই নাও, এখানে অনেকগুলো ডিফেক্টিভ সোয়েটার আছে, এই সোয়েটারগুলো তুমি বাড়িতে নিয়ে যাও। কদিন আগে মা বলছিল তোমাদের সোয়েটার নেই, তোমরা ছেঁড়া ফাটা সোয়েটার পরো, এই সোয়েটারগুলো তোমাদের কাজে লেগে যাবে, এই নাও। ওরে বাবা, এতগুলো সোয়েটার! কিন্তু এই সোয়েটারগুলো তো দেখে খুব ভালো মনে হচ্ছে, একেবারে নতুন তো। এতগুলো সোয়েটার তুমি আমাকে দিয়ে দেবে? এগুলো ভালো নয়, এগুলো ডিফেক্টিভ। কোনটার হয়তো সেলাইয়ে গন্ডগোল আছে, আবার কোনটাতে সাইজের গন্ডগোল আছে, ডিজাইনেও গন্ডগোল থাকতে পারে। বড় বড় শপিং মলে এরকম ডিফেক্টিভ প্রোডাক্ট বিক্রি হয় না, তাই এগুলো ফেলেই দিতে হয়। তোমাদের যেহেতু সোয়েটার নেই, সেই জন্য আমি এগুলো ফেলে না দিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রিয়াঙ্কার কথা শুনে মনিকা খুবই খুশি হয়। মনিকা সেই সোয়েটারগুলো বাড়িতে নিয়ে এসে তার শাশুড়ি মাকে দেখায়। অতগুলো সোয়েটার একসঙ্গে দেখে রাখি দেবীও খুবই খুশি হয়।
এতগুলো সোয়েটার তো নিয়ে এলাম, কিন্তু এখন এই সোয়েটারগুলো কি করব বলুন তো মা? আমাদের তো 2-4টে সোয়েটার হলেই চলে যাবে, কিন্তু বাকি সোয়েটারগুলো এরকম ভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। আমাদের বাড়িতে রাখার তো সেরকম ভালো জায়গাও নেই। আইডিয়া মা, আমরা যদি এই সোয়েটারগুলো বিক্রি করি তাহলে কেমন হবে? মানে এই সোয়েটারগুলো তুমি বিক্রি করবে? হ্যাঁ মা, আমাদের এলাকায় তো অনেক গরিব আছে যাদের পরার জন্য ভালো সোয়েটার নেই। এই ঠান্ডার মধ্যে অনেকেই খুবই কষ্ট পাচ্ছে। আমরা যদি এই সোয়েটারগুলো কম দামে বিক্রি করি তাহলে আমরা তো গরিবদের একটু হলেও সাহায্য করতে পারবো, আর আমাদের হাতেও তাহলে অল্প কিছু টাকা আসবে। বাহ, তুমি তো খুব ভালো কথা বলেছো। এরকম তো করা যেতেই পারে। চলো আমরা বরং আজকে থেকেই এই সোয়েটারগুলো বিক্রি করতে শুরু করি। এই বলে মনিকা এবং তার শাশুড়ি মা সেদিন থেকেই সোয়েটারগুলো বিক্রি করতে শুরু করে দেয়। তারা দুজনে বাজারে সোয়েটারগুলো নিয়ে গিয়ে জোরে জোরে হাঁকতে শুরু করে। সোয়েটার নিয়ে যান, সোয়েটার, খুবই কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে। 50 টাকা, 100 টাকা, 150 টাকার সোয়েটার। শপিং মলে সোয়েটার মাত্র 50 টাকা, 100 টাকা, 150 টাকায় পেয়ে যাবেন। তাড়াতাড়ি আসুন আর নিজেদের পছন্দ মতো সোয়েটার নিয়ে যান। এত কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে দেখে অনেকেই তাদের কাছ থেকে সোয়েটার কেনে। এমন সময় সেখানে একজন খুবই গরিব মহিলা আসে। এই যে, আমাকে একটা সোয়েটার দেবে গো? শুনলাম তোমাদের এখানে নাকি অনেক কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই, আমার কাছে মাত্র 10 টাকা আছে। এই 10 টাকা নিয়ে আমাকে একটা সোয়েটার দিতে পারবে গো? 10 টাকায় সোয়েটার কি করে হবে? 10 টাকায় আবার সোয়েটার পাওয়া যায়? আমরা মাত্র 50 টাকায় সোয়েটার বিক্রি করছি। তোমাকে সোয়েটার নিতে হলে 50 টাকা আনতে হবে। মা, এরকম বলবেন না। এনাকে 10 টাকাতেই সোয়েটারটা দেবো আমি। এনার মতো আরো অনেক গরিব আছে যারা টাকার অভাবে সোয়েটার কিনতেই পারে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমাদেরও কিন্তু একটা সময় সোয়েটার ছাড়াই থাকতে হয়েছে। কাকিমা, আপনি 10 টাকা দিয়ে এই সোয়েটারটা নিয়ে যান। এই নিন। এই বলে মনিকা 10 টাকার বদলে সেই মহিলাকে সোয়েটারটা দিয়ে দেয়। মাত্র 10 টাকায় সোয়েটার কিনতে পেরে ওই মহিলার মুখে এক নিষ্পাপ সুন্দর হাসি দেখতে পাওয়া যায়। যেই হাসিটা দেখে মনিকা এবং তার শাশুড়ি মা দুজনেই ভীষণ পরিমাণে আপ্লুত হয়। সত্যি বৌমা, ওই মহিলাটাকে সাহায্য করে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আজকে আমি খুবই ভালো একটা কাজ করেছি। হ্যাঁ মা, আমিও এক অদ্ভুত শান্তি অনুভব করছি। এবার থেকে আমরা 10 টাকা করে সোয়েটার বিক্রি করব। এতে অনেক গরিব মানুষের উপকার হবে। আমরা সমাজের জন্য কিছু একটা করতে পারবো। আর এমনিতেও তো এই সোয়েটারগুলো আমাদেরকে কিনতে হচ্ছে না। সৌরভের শপিং মল থেকে আমরা এই সোয়েটারগুলো ফ্রিতেই পাচ্ছি। তাই এগুলো কম দামে বিক্রি করলেও তো কোনো অসুবিধা নেই। এভাবেই মনিকা এবং তার শাশুড়ি মা সেদিন থেকে 10 টাকা করে সোয়েটার বিক্রি করতে থাকে। এতে করে অনেক গরিব মানুষ ভীষণ পরিমাণে উপকৃত হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন এক মহিলা প্রিয়াঙ্কা শপিং মলে যায়। ওরে বাবা, এখানে সোয়েটারের এত দাম কেন? একটা সোয়েটারের দাম 1100 টাকা, 1200 টাকা, 1500 টাকা। বাবারে বাবা। এই যে ম্যাডাম, দেখুন আমি এই সোয়েটারটা পরে আছি। এই সোয়েটারটা আমি বাইরে থেকে 10 টাকা দিয়ে কিনেছি। একেবারে একই রকম একই কোয়ালিটির সোয়েটার আপনিও তো বিক্রি করছেন, কিন্তু এটার দাম এত বেশি কেন? শপিং মলের জিনিস আপনি বাইরে থেকে 10 টাকা দিয়ে কিনেছেন? আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন? 10 টাকায় কখনো সোয়েটার পাওয়া যায়? দেখতে একই রকম হতেই পারে, কিন্তু জিনিসের মধ্যে তো তফাৎ আছে, কোয়ালিটির তফাৎ আছে। না না, কোনো তফাৎ নেই। আপনি ভালো করে সোয়েটার দুটো মিলিয়ে দেখুন, বুঝতে পারবেন। প্রিয়াঙ্কা সোয়েটারটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে সেটা তাদেরই শপিং মলের সোয়েটার। আচ্ছা, এই সোয়েটারটা তুমি কোথা থেকে কিনেছো আমাকে বলতে পারবে? প্রিয়াঙ্কা খোঁজ খবর নিয়ে জানতে পারে তার বড় যা এবং শাশুড়ি মা তাদের শপিং মলের ডিফেক্টিভ সোয়েটারগুলো মাত্র 10 টাকা দিয়ে গরিবদেরকে বিক্রি করছে। এটা জানার পর প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়। বুঝলাম, আমার শপিং মলের ডিফেক্টিভ সোয়েটারগুলো নিয়ে ওই মনিকা বাইরে বিক্রি করছে, কিন্তু মাত্র 10 টাকা দিয়ে সোয়েটার বিক্রি করে ওদের তো বেশি ইনকামও হচ্ছে না। কি লাভ হচ্ছে এসব করে? বুঝেছি, ও নিশ্চয়ই আমার শপিং মলের নাম খারাপ করতে চাইছে। প্রিয়াঙ্কা সেদিন থেকে তার শপিং মলের কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট মনিকা কিংবা বিপ্লব কাউকেই দেয় না। কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট আর বাইরে যাবে না। আমি ঠিক করেছি এই ডিফেক্টিভ প্রোডাক্টগুলো আমরা এবার থেকে বিক্রি করব। কম দামে বিক্রি করলে সবই বিক্রি হয়ে যাবে। এই ভেবে প্রিয়াঙ্কা তার শপিং মলের ডিফেক্টিভ সোয়েটারগুলোর দাম কম করে বিক্রি করার জন্য রেখে দেয়। কিন্তু ওই শপিং মলে যারা শপিং করতে আসতো তারা সকলেই বড়লোক অর্থাৎ ধনী ব্যক্তি ছিল। তারা কেউই কম দামি ডিফেক্টিভ সোয়েটার কিনতে চায় না। অত বড় শপিং মলে ডিফেক্টিভ প্রোডাক্ট বিক্রি করার জন্য তাদের শপিং মলেরও অনেক নাম খারাপ হয়। এর ফলে তাদের শপিং মলে কাস্টমারের সংখ্যাও কমে আসে। কি
কি দরকার ছিল তোমার ডিফেক্টিভ সোয়েটারগুলো বিক্রি করার? কেউ কখনো শপিং মলে এসে এত ডিফেক্টিভ প্রোডাক্ট কিনবে? একটু সাধারণ জ্ঞান নেই তোমার? আর শপিং মলে নিশ্চয়ই কোনো গরিবরা আসে না। গরিবেরা কম দামি সোয়েটার কিনতে হলে তো বাইরে থেকে কিনে নেবে, ওরা শপিং মলে আসবে কেন? কিন্তু আমি তো ভেবেছিলাম তোমার বৌদি আর মা আমাদের ক্ষতি করার জন্য। না না, তুমি ভুল ভেবেছো। ওদের যদি এরকম কোয়ালিটি থাকতো তাহলে ওরা মাত্র 10 টাকা সোয়েটার বিক্রি করতো না, ওরা পারলে আরো বেশি টাকা দিয়ে সোয়েটারগুলো বিক্রি করতে পারতো। আর আমার মা আর বৌদি শুধুমাত্র গরিবদের সাহায্য করার জন্যই 10 টাকা দিয়ে সোয়েটার বিক্রি করেছে। আর তাছাড়া এতে তো আমাদের ব্যবসার উপর কোনো প্রভাব পড়ছে না। আর যারা 10 টাকা দিয়ে সোয়েটার কিনছে তাদের কারোরই ক্ষমতা নেই যে শপিং মলে এসে সোয়েটার কেনার। যাদের টাকা আছে তারা ঠিকই শপিং মলে আসবে। আর মা আর বৌদি যখন সমাজসেবা করতে চাইছে তখন করতে দাও না, তোমার এত অসুবিধা হওয়ার তো কথা নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এবার থেকে তাহলে ডিফেক্টিভ সোয়েটার আমাদের শপিং মলে কিছুতেই রাখবো না, ওগুলো আমি ওদেরকেই দিয়ে দেব। আগে তো সোয়েটারগুলো আমরা ফেলেই দিতাম, কেউ যদি ওই সোয়েটারগুলো পরে খুশি হয় তাহলে আমিও খুশি হব। প্রিয়াঙ্কা এবং সৌরভের মধ্যে এমন পরিবর্তন দেখে বিপ্লব, মনিকা এবং রাখি দেবীও খুবই খুশি হয়। এভাবে প্রিয়াঙ্কা এবং সৌরভের সহযোগিতায় মনিকা এবং তার শাশুড়ি মা 10 টাকায় সোয়েটার বিক্রি করে গরিবদের সাহায্য করতে থাকে।